গল্পের নাম প্রেমময় সিক্ত অনুভূতি। লেখিকা সুমাইয়া সুমু। গল্পের শেষ অংশ। দূর থেকে ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসছে। মেঘা আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে বসল। নিজেকে বিছানায় দেখে প্রচণ্ড অবাক হলো সে। সে তো কাল রাতে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল, তাহলে বিছানায় এলো কি করে? হঠাৎ মেঘার পায়ের দিকে নজর পড়তেই দেখল তার পায়ে ফারহাজের দেওয়া নূপুরগুলো জ্বলজ্বল করছে। মেঘা নিজের পা সামনে এনে নূপুরগুলোতে হাত দিয়ে ছুঁয়ে দিল। সে তো এখন পর্যন্ত নূপুরগুলো পায়ে পড়েনি, তাহলে কে পরিয়ে দিল তাকে? আচ্ছা, রাতে ফারহাজ ভাইয়া তার রুমে এসেছিল নাকি? আর সেই কি এই নূপুরগুলো তাকে তার পায়ে পরিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিয়ে গেছে? মেঘা আর কিছুই ভাবতে পারল না। ফারহাজ কি শুরু করেছে এসব? বাড়িতে একবার এসব জানাজানি হলে কি হবে সেটা বুঝতে পারছে না সে। নাকি বুঝেও অবুঝের মতো করছে? না, আজকে ফারহাজের সাথে সাহস করে কথা বলতেই হবে। মেঘা মনে মনে এসব ভেবে একটা তপ্ত শ্বাস ফেলে নূপুরগুলো পা থেকে খুলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু করে এসে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে মেঘা রুম থেকে বের হল। এখনো সবাই ঘুম থেকে উঠেনি, শুধু অহনা বেগম উঠেছেন। মেঘা রান্নাঘরে অহনা বেগমের কাছে গেল। মেঘাকে দেখে অহনা বেগম মুচকি হেসে বললেন, কিরে এত সকাল সকাল, কিছু লাগবে নাকি? না চাচি আম্মু, এমনি আসলাম। তোমার সাথে কিছু করে দিতে হবে। না রে মা, এখন তো শুধু চা বানাবো, সেটা আমিই পারবো। তুই যা। আচ্ছা তাহলে আমি একটু ছাদে যাই। ঠিক আছে যা। মেঘা অহনা বেগমের সাথে কথা শেষ করে ছাদে গেল। পায়ের ব্যথাটা আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না। ওর গাছগুলোর যত্ন নেওয়া হয় না। মেঘা সবগুলো গাছে পানি দিল। ওর গোলাপ গাছে একটা ফুল ফুটেছে, দুটো কলি এসেছে। মেঘার মনটা ফুরফুরে হয়ে গেল। মেঘা মুচকি হেসে ছাদের এক কোণে গিয়ে দাঁড়াল। আকাশের দিকে তাকিয়ে সকালটা উপভোগ করতে লাগল। বেশ কিছুক্ষণ পরে মেঘা ছাদ থেকে নিচে নেমে এলো। ঘরে ঢুকেই আশেপাশে তাকিয়ে সবাইকে দেখতে পেল, কিন্তু শুধু ফারহাজকে দেখতে পেল না। মেঘা গিয়ে চুপি চুপি ফায়াজকে জিজ্ঞেস করল, কিরে তোর বজ্জাত ভাইটা কোথায়? মেঘা, কি? তুমি মেজো ভাইয়াকে বজ্জত বললে মেঘুপু? আমি ভাইয়াকে বলে দিবহু। ফায়াজ, যা যা বল। আমি কি তোর ভাইকে ভয় পায় নাকি? মেঘা, ভয় পাও না। আচ্ছা দাঁড়াও, এখনই বলছি। ফায়াজ, মেঝো ভাইয়া। আরে থামো থামো, বলিস না ভাই আমার। মেঘা, কেন? তুমি নাকি ভয় পাও না? ফায়াজ, ভয় তো পাই না, কিন্তু সাত সকালে এসব বললে তোর ভাই আমাকে উগান্ডা পাঠাবে। মেঘা, হা 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 হা। ফায়াজ, চুপ কর, পরে হাসিস। এখন বল কোথায় ফারহাজ ভাইয়া? ঘুম থেকে উঠেনি। মেঘা, উঠেছে, রুমে এক্সারসাইজ করছে। ফায়াজ, ওহ আচ্ছা। মেঘা, হুম, কেন, কোনো দরকার? ডেকে দিব? ফায়াজ, আরে না, সবাই এখানে ওই বজ্জাত না, মানে ফারহাজ ভাইয়া এখানে নেই তাই জিজ্ঞেস করলাম। মেঘা, ফায়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একটা বোকা বোকা হাসি দিয়ে মেঘা রুমে চলে এলো। রুমে এসে মেঘা ফোনটা হাতে নিয়ে দেখল রেখা দুবার কল দিয়েছিল। মেঘা কল ব্যাক করতেই রেখা রিসিভ করে বলল, কিরে কেমন আছিস মেঘু? রেখা, বাব্বাহ, তোর আবার আমার কথা মনে আছে বুঝি? মেঘা, এভাবে বলছিস কেন?
তুই আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে ভুলে যাই কি করে? রেখা। চাপাবাজি। মেঘা। না রে, সত্যি। রেখা। হ্যাঁ, এজন্যই তো গ্রামে গেলি আর একটা কলও দিলি না। মেঘা। গ্রামে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম রে। আমি তো ঠিকমতো একটু ফেসবুকেও আসতে পারিনি, তুই জানিস না। রেখা। আচ্ছা হয়েছে, এখন বল এত সকাল সকাল কি মনে করে? মেঘা। আজকে ভার্সিটি আসতে পারবি? রেখা। তা তো পারবো, কিন্তু তুই না গ্রামে। মেঘা। আরে না, আমি কালকে বিকেলে চলে আসছি বাসায়। আজ ভার্সিটি আয়, তোকে একটা খবর দেওয়ার আছে। রেখা। কি খবর? মেঘা। ভার্সিটি আয়, তারপর সব বলবো। রেখা। আচ্ছা আসছি। মেঘা। আচ্ছা রাখছি। রেখা। হুম। মেঘা। ফোন রেখে মেঘা ভাবতে লাগলো এমন কি খবর দেওয়ার জন্য রেখা ডাকল। কিছুক্ষণ ভাবতে ভাবতে কোনো উত্তরই সে পেল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:40 বাজে। মেঘা আর দেরি না করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে ডাইনিং রুমে চলে গেল। একটা চেয়ার টেনে বসে পড়ল। ফারহাজ ফর্মাল ড্রেস আপ করে বসে বসে ব্রেকফাস্ট করছে। হয়তো কোথাও বের হবে। মেঘা একবার আর চোখে ফারহাজের দিকে তাকিয়ে জিনিয়া রহমানকে বললেন, আম্মু আমাকে কিছু খেতে দাও, আজ ভার্সিটি যেতে হবে। তোর পায়ের ব্যথা ঠিক হয়েছে? হুম। ফারহাজ আর কোনো কথা না বলে নিজের খাওয়ায় মনোযোগ দিল। মেঘাও আর কিছু বলল না। জিনিয়া রহমান খাবার নিয়ে এলেন। মেঘা চুপচাপ খাচ্ছে। হঠাৎ করে অহনা বেগম কোথা থেকে এসে বললেন, ফারহাজ তুই এত সকালে কোথায় যাচ্ছিস? ওহ আম্মু, আমি তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি? রুমে ছিলাম রে বাবা, একটা কাজ করছিলাম। ওহ আচ্ছা, আমি হসপিটাল যাচ্ছি। কয়েকটা হসপিটালে অ্যাপ্লাই করেছিলাম। একটা হসপিটাল থেকে আমাকে ডেকেছে, আজ ইন্টারভিউ দিতে হবে। তুই যখন বাহিরে যাচ্ছিস তাহলে মেঘাকে ওর ভার্সিটি নামিয়ে দিয়ে যা। না না চাচি আম্মু, তার কোনো দরকার হবে না, আমি একাই যেতে পারবো। তুই পারলেও তোর একা যাওয়া লাগবে না, তোর পা এখনো সম্পূর্ণ ঠিক হয়নি। এর মাঝেই মেঘার মা জিনিয়া রহমান ও অহনা বেগমের কথায় সায় দিলেন। মেঘা ওদের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। তোর কোনো সমস্যা হবে না তো বাবা? না, কিসের সমস্যা? তোমরা যখন বলছো তখন ওকে আমি নামিয়ে দিয়ে যাব। ফারহাজ কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে মেঘাকে উদ্দেশ্য করে বলল, তোর হয়ে গেলে বাহিরে আয়, আমি ওয়েট করছি। কথাটা বলেই ফারহাজ বাহিরে চলে গেল। একটু পর মেঘাও খাবার শেষ করে হাত ধুয়ে সবাইকে বলে বের হয়ে গেল। বাড়ির গেইটের কাছে যেতেই দেখল ফারহাজ বাইকের সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। মেঘাকে আসতে দেখে ফারহাজ মোবাইল পকেটে ঢুকিয়ে বাইকে উঠে বসল। মেঘা বাইকে না উঠে দাঁড়িয়ে আছে। মেঘার ভীষণ অস্বস্তি হচ্ছে। মেঘা চেয়েছিল ফারহাজের সাথে কথা বলতে, ওর থেকে দূরে যেতে, কিন্তু তা না। বাড়ির সবাই এখন ওদের একসাথে যাওয়ার জন্য বলে দিল। মেঘাকে অন্যমনস্ক দেখে ফারহাজ বলল, এখানেই দাঁড়িয়ে থাকার প্রতিজ্ঞা করেছিস নাকি? না মানে কি? আসলে উফ, কি মানে শুরু করলি? তাড়াতাড়ি বাইকে উঠে বসো। মেঘা আর কোনো কিছু না বলে অস্বস্তি নিয়েই উঠে বসল। আমাকে ধরে বসো, না হলে তো পড়ে গিয়ে হাত পা ভা বি। আমি শক্ত করে বসেছি, তুমি স্টার্ট করো। দেখিস কিন্তু। মেঘা আর কিছু বলল না। ফারহাজ বাঁকা হেসে বাইক স্টার্ট করল। কিছু দূর যেতেই ফারহাজ আচমকা বাইক জোরে ব্রেক কষল।
মেঘা তাল সামলাতে না পেরে ফারহাজকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখ বন্ধ খিচে বন্ধ করে আছে। ফারহাজ লুকিং গ্লাস দিয়ে মেঘাকে দেখছে। কিছুক্ষণ পর মেঘা আস্তে আস্তে চোখ খুলে লুকিং গ্লাসে তাকিয়ে দেখল ফারহাজ ওর দিকেই তাকিয়ে আছে। মেঘার হুঁশ ফিরতেই ফারহাজকে ছেড়ে সোজা হয়ে বসল। ফারহাজও আর কোনো কথা না বলে এবার বাইক চালিয়ে সোজা ভার্সিটির সামনে গিয়ে থামল। মেঘা বাইক থেকে নেমে ভার্সিটির ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ ফারহাজের চোখ পড়ল মেঘার পায়ের দিকে। মেঘার পায়ে তার পরিয়ে দেওয়া নূপুরগুলো নেই। তা দেখে ফারহাজের চোয়াল শক্ত হয়ে উঠল। ফারহাজ শক্ত গলায় মেঘাকে বলল, মেঘা, ক্লাস শেষ হলে আমাকে কল করবি, আমি এসে নিয়ে যাব। তার দরকার হবে না। তোর কাছে আমি কোনো মতামত চাইনি। যা বলেছি তা করবি। আমার কথার বাহিরে যদি এক পা ও নিজে নিজে ভার্সিটি থেকে বের হয়েছিস তাহলে কি করি দেখে নিস। মেঘা আর কিছু না বলে একবার ফারহাজের দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। ফারহাজ মেঘার যাওয়ার কিছুক্ষণ তাকিয়ে থেকেও সেও তার গন্তব্যে চলে গেল। মেঘা ভার্সিটিতে ঢুকে চারদিকে চোখ বুলিয়ে কোথাও রেখাকে দেখতে পেল না। রেখা কোথায় আছে জানার জন্য ব্যাগ থেকে ফোন বের করতেই পিছন থেকে কে যেন এসে মেঘার চোখ দুটো চেপে ধরল। মেঘা স্পর্শ পেয়েই বুঝতে পারল এটা রেখা, তাও ওকে কনফিউজড করার জন্য একটু অভিনয় করার বলল, কে ভাই আপনি? মেঘা, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আমাকে ছাড়ুন বলছি। মেঘা। এবার মেঘার চোখ ছেড়ে রেখা মন খারাপ করে মেঘার সামনে এসে বলল, মাত্র কয়েকদিন দুজনের দেখা হয়নি আর তুই আমাকে ভুলে গেছিস? রেখা, আপনি কে বলুন তো? মেঘা, খাবি কিন্তু মেঘু। রেখা, হিহিহি, কেমন লাগলো? মেঘা, অনেক খারাপ। রেখা, কেন খারাপ লাগবে কেন? আরও বেড়াতে যা। আসার কি দরকার ছিল? মেঘা, রাগ করিস না জানটুস, অনেক দিন পর গ্রামে গিয়েছিলাম তো। রেখা, আচ্ছা বুঝলাম। এখন বল সকাল সকাল ফোন করে এত জরুরি তলব কেন? মেঘা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রেখা, কি? সত্যি? মেঘা, আরে আস্তে। ভার্সিটিতে কি শুরু করলি? রেখা, ও হ্যাঁ, এখন বল সত্যি। মেঘা, সত্যি। রেখা, গ্রামে গিয়ে এসব হলো? মেঘা, হ্যাঁ রে, এত তাড়াতাড়ি বিয়ের ইচ্ছে ছিল না কিন্তু আব্বু এখনই বিয়ে দিবে। রেখা, ছেলের নাম কি? কি করে? কোথায় থাকে? দেখা করেছিস? দেখতে কেমন? মেঘা, আরে থামো, এত প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনোটার উত্তর দিব? রেখা, একটা একটা করে সব বল। মেঘা, ছেলের নাম আশরাফ ইসলাম। আর্মিতে জব করে। ঢাকা থাকে তবে ফ্যামিলি গ্রামে থাকে। বিয়ের পর আমাকেও তার সাথে ঢাকা থাকতে হবে। আলাদাভাবে দেখা করিনি। তার ফ্যামিলি সহ সে দেখতে আসছিল তখন আলাদা কথা বলেছি। ভালোই লেগেছে। রেখা, বাব্বাহ, বিয়ের ফুল ফুটে গেল। মেঘা, তো চুপ করত। রেখা, হবু বউ দেখি আবার লজ্জাও পায়। মেঘা, তুই চুপ করবি মেঘু। রেখা, হিহিহিহিহি, আচ্ছা বিয়ে কবে? মেঘা, এই শুক্রবার। তারা এখন আকদ পরিয়ে রাখবে, পরে অনুষ্ঠান করে নিয়ে যাবে। রেখা, আজকে মঙ্গলবার। তাহলে তো আর বেশি সময় নাই, মাত্র 2 দিন। মেঘা, তোকে কিন্তু যেতেই হবে। রেখা, এটা আবার বলতে হয় বুঝি? তোর বিয়ে আর আমি যাব না তা কি করে হয়?
মেঘা মেঘা আর রেখা ক্লাস করে আরও কিছুক্ষণ আড্ডা দিল। আড্ডা শেষে তারা যখন ভার্সিটি থেকে বের হতে যাচ্ছিল তখন মেঘার ফারহাজের কথা মনে পড়ে। মেঘা মনে মনে ভাবল আজ ফারহাজের সাথে যাওয়ার সুযোগে না হয় তার সাথে কথাও বলে নিবে। রেখাকে বিদায় দিয়ে মেঘা ফারহাজকে কল করল। ফারহাজ যেন মেঘার ফোনের অপেক্ষাতেই ছিল। ফারহাজ মুচকি হেসে কল রিসিভ করে বলল, হ্যাঁ বল। ফারহাজ, আমার ক্লাস শেষ হয়ে গেছে। মেঘা, আচ্ছা তুই ভার্সিটিতেই থাক, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ফারহাজ, আচ্ছা। মেঘা মেঘা কল কেটে একটা দীর্ঘশ্বাস ফেলে গেইটের কাছে বেঞ্চের মধ্যে গিয়ে বসল। ফারহাজকে কিভাবে কি বলবে তাই ভাবছে। ফারহাজ কি আদৌ মেঘার কথা শুনবে? আদৌ কি ব্যাপার বুঝবে? বুঝবে না কেন? তাকে বুঝতেই হবে। সব ভুলকে প্রশ্রয় দেওয়া যায় না। আর তাদের এই ব্যাপারটা কোনোদিন পরিবার মানবে না। শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে না। আর মেঘা চায় না তার জন্য পরিবারে কোনো অশান্তি সৃষ্টি হোক। তাকে সবাই ভুল বুঝে দূরে ঠেলে দিক। সবাই তো ফারহাজ ভাইয়াকেও ভুল বুঝবে। ফারহাজ ভাইয়া বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। ডাক্তার হয়েছে, এখন সে ডাক্তারিতে মনোযোগ দিবে। আর তার জন্য সময়মতো তো চাচি আম্মুই লাল টুকটুকে বউ এনে দিবে। তা না, নিজের পছন্দের ভার নিজেই নিয়ে নিয়েছে। মেঘা এসব ভাবছিল, হঠাৎ ফারহাজ সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবুক কুমারী এত কি কিসের ভাবনায় মশগুল? ফারহাজ। হঠাৎ ফারহাজের গলা শুনে মেঘা চমকে উঠে সামনে তাকিয়ে বলল, উফফ ফারহাজ ভাইয়া তুমি। ও বাবা, এত কার ভাবনায় বিভোর ছিলেন যে আমি আসছি তাও টের পান নাই? ফারহাজ, না তেমন কিছু না। মেঘা, বললেই হলো। ফারহাজ, সত্যি? মেঘা, আচ্ছা হয়েছে, এখন চল। ফারহাজ, হুম। মেঘা। ফারহাজ আর মেঘা বাইকে উঠে বসল। ফারহাজ বাইক স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর মেঘা খেয়াল করল এটা ওদের বাড়ির রাস্তা না। সে ফারহাজকে বলল, ফারহাজ ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? মেঘা, কি হলো? কথা বলছো না কেন? মেঘা, চুপ করে বসবি নাকি বাইক থেকে ফেলে দিব? ফারহাজ, ফারহাজ ভাইয়া। মেঘা, একদম চুপ করে বসো। ফারহাজ। মেঘা আর কিছু না বলে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর ফারহাজ এক জায়গায় বাইক থামালো। মেঘা আশেপাশে তাকিয়ে দেখে ফারহাজ ওকে একটা নদীর পাড়ে নিয়ে এসেছে। জায়গাটা খুব সুন্দর। বিশাল বড় একটা নদী। নদীর চারপাশে কৃষ্ণচূড়া গাছ। গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। মনে হচ্ছে পুরো আকাশ দখল করে আছে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। মেঘার মনটা নিমিষেই ভালো হয়ে গেল। এত সুন্দর একটা জায়গায় এসে কারো মন খারাপ থাকতে পারে নাকি? মেঘা আস্তে আস্তে গিয়ে নদীর সামনে গিয়ে দাঁড়াল। ফারহাজও মেঘার পিছন পিছন গিয়ে তার পাশে দাঁড়াল। দুজনের মাঝে নীরবতা। যেন দুজন প্রতিজ্ঞা করেছে কেউ কারো সাথে কথা বলবে না। কথা বললে বিপদ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে ফারহাজ মেঘাকে উদ্দেশ্য করে বলল, তুই কি এখনো ওই ছেলেটাকে ভালোবাসিস? ফারহাজ। মেঘা নিষ্পলক দৃষ্টিতে ফারহাজের দিকে তাকাল। কি হলো বলছিস না কেন? ফারহাজ। বেঈমানকে ভালোবাসা যায়? মেঘা। ভুলতে পেরেছিস? ফারহাজ। সম্পূর্ণ ভুলতে না পারলেও অনেকটা ভুলে গেছি। বাকিটাও ধীরে ধীরে ভুলে যাব। আর যাই হোক, বেঈমানকে মনে রাখতে চাই না। মেঘা।
আমি কিন্তু জানতাম ছেলেটা ভালো ছিল না। ফারহাজ: তাহলে বলনি কেন? মেঘা: বললে তুই বিশ্বাস করতি। ফারহাজ: তুই সহজ সরল মানুষের প্যাচ ধরতে পারিস না, আর এই সুযোগটাই ওই ছেলেটা লাগিয়েছিল। মানুষের মতো ধুরন্ধর জিনিস পৃথিবীতে আর দুটো নেই। তুই কাউকে ভালোবাসিস জানার পর আমি এসব বিষয় ঘাটাঘাটি করতে চাইনি, কিন্তু যখন মনে হলো তুই ছেলেমানুষ, কেমন ছেলেকে ভালোবাসিস একটু যাচাই করে দেখা দরকার। ঠিক তখনই আমি তোর আড়ালে ছেলেটার খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নিতে নিতে জানতে পারলাম ছেলেটা আরও অনেক মেয়ের সাথে রিলেশনে ছিল, আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, বিয়ের লোভ দেখিয়ে টাইম পাস করেছে। কিছুদিন যেতেই সবাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু যথাযথ প্রমাণ জোগাড় করতে পারিনি। আর তোকে প্রমাণ ছাড়া কিছু বললে বিশ্বাস তো করতেই না, উল্টো আমাকে ভুল বুঝতি। ফারহাজ: তাহলে তুমি চেয়েছো আমি আঘাত পাই? মেঘা: সত্যি বলতে চেয়েছি। সাময়িক কষ্টে যদি সারা জীবনের একটা ভুল থেকে বেঁচে ফিরা যায় তাহলে সাময়িক কষ্ট ভালো না। আমি জানতাম ওই ছেলে তোকে জীবনেও বিয়ে করবে না। এসব ছেলেরা বিয়ে করতে আসে না, জাস্ট টাইম পাস করতে আসে। তুই নিজে যখন বুঝতে পারলি ও ভালো না, বেঈমান, তখন তোর ওকে ভুলতে সুবিধা হচ্ছে। কিন্তু তোকে আমি যদি বলতাম তুই দূরে সরে আয়, ও ভালো না, তখন তুই আমার কথা একটুও বিশ্বাস করতি না। আর যদি দূরে সরে আসতিও তবুও ভুলতে পারতি না। ফারহাজ: মেঘা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেঘা: ফারহাজ। মেঘবতী। ফারহাজ। ডাকটা শুনে মেঘা চমকে উঠে ফারহাজের দিকে তাকাল। ফারহাজও মেঘার দিকে ঘুরে ওর চোখে চোখ রাখল। একটু ভালোবাসবি আমায়? ফারহাজ। ফারহাজ ভা। মেঘা। হুসস। শুধু ফারহাজ। ফারহাজ। মেঘার চোখের কোণ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারহাজ আলতো হাতে মেঘার চোখ মুছিয়ে বলল, তুই কবে আমার ভালোবাসা বুঝবি? ফারহাজ। একটা মেয়ে 10 কিলোমিটার দূরে দাঁড়িয়েও বুঝে যায় কোন ছেলে তোকে দেখছে। আর আমি তোর এত কাছে থেকেও তুই আমার ভালোবাসা বুঝিস না। ফারহাজ। আমি বড্ড ক্লান্ত মেঘবতী। আমাকে একটু ভালোবেসে আগলে নে। ফারহাজ। তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে। লামো করো না প্লিজ। মেঘা। আমার ভালো কাউকে চাই না, শুধু তোকে চাই। আমার ভালো থাকার জন্য তোকে প্রয়োজন, বিশ্বাস কর। আমি সারাদিন কাজ করে যখন ক্লান্ত থাকব তখন বাসায় এসে ক্লান্তি দূর করার জন্য তোর কোলে মাথা রাখা প্রয়োজন। কাজ শেষে বাসায় এসে আমার একটু প্রশান্তি পাওয়ার জন্য তোর হাতের চা দরকার। এগুলো তোর থেকে হাজার ভালো কেউ আসলেও আমাকে দিতে পারবে না। ফারহাজ। বাড়িতে কেউ মানবে না। তুমি বুঝতে পারছো না কেন? বাড়িতে জানাজানি হলে সবাই ভুল বুঝবে, অশান্তি হবে। মেঘা। তোকে এত কিছুকে ভাবতে বলেছে? বাড়ির ব্যাপার আমি বুঝব। তুই শুধু আমাকে ভালোবেসে আমার পাশে থাকবি, পারবি না। ফারহাজ। মেঘা কি বলবে বুঝতে পারছে না। ফারহাজের অসহায় চাহনি মেঘাকে ফুরবল করে দিচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? তোর ওই বেঈমান মিহাবের থেকে কি আমি কোনো অংশে খারাপ? ফারহাজ। ফারহাজ ভাইয়া। মেঘা। তুই আরেকবার ভাইয়া বলবি তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দিব, দেখে নিস। ফারহাজ। ফারহাজের কথা শুনে মেঘা ফিক করে হেসে দিল। মেঘাকে হাসতে দেখে ফারহাজের গালে আলতো করে হাত রাখল। ফারহাজের স্পর্শে মেঘা চোখ বন্ধ করে ফেলল।
তুই দেখিস আমি পৃথিবীর সব সুখ তোর পায়ের সামনে এনে দিব। তোকে আর কোনো কষ্ট পেতে দিব না। ফারহাজ। কিন্তু। মেঘা। আর কোনো কিন্তু নয়। আমাকে ভরসা করিস তো? ফারহাজ। করি, মেঘা। তাহলে আর কোনো কথা নয়। ফারহাজ। কিন্তু আমি কোনো প্রণয়ের সম্পর্কে জড়াতে চাই না। মেঘা। তোকে কে বলল আমি কোনো প্রণয়ের সম্পর্কে জড়াব? তোকে আমি একদম কাগজে কলমে ইসলামিক শরীয়ত মোতাবেক হালাম ভাবে নিজের করে নিব। ফারহাজ। মেঘা কিছু না বলে ফারহাজের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। এই ভালোবাসা ছেড়ে সে মরীচিকার পিছনে ছুটছিল, তবে আল্লাহ তাআলা তাকে বড় একটা ভুলের হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। বৃষ্টির পর আকাশের রংটাই যেন পাল্টে গেছে। জায়গায় জায়গায় কেমন লাল আভা ছড়িয়ে আছে। পরিবেশটা বেশ শীতল। ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। মেঘা বৃষ্টি ভেজা পায়ে ছাদে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে। ঠোঁটের কোণে রয়েছে মুচকি হাসি। দূর থেকে দাঁড়িয়ে মেঘাকে অবলোকন করছে ফারহাজ। ফারহাজের ঠোঁটে রয়েছে প্রাপ্তির হাসি। মেঘা আর ফারহাজ কথা শেষ করে বাসায় আসে। তাদের বাসায় আসার কিছুক্ষণ পরেই তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ঝুম বৃষ্টি নেমেছে। মেঘা আর অপেক্ষা করতে পারেনি। দৌড়ে ছাদে চলে গিয়েছে বৃষ্টিকে ছুঁয়ে দেওয়ার জন্য। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন মেঘার সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে দিচ্ছিল। মেঘার বৃষ্টিতে ভেজার এই মিষ্টি মধুর মুহূর্তগুলো মেঘার আড়ালে ক্যামেরা বন্দি করে নিয়েছে ফারহাজ। এবার বুঝি খুব তাড়াতাড়ি সব অপেক্ষার অবসান হবে। ছাদ থেকে এসে মেঘা রুমে বসে আছে। ফারহাজের মুখোমুখি হতে লজ্জা করছে। বারবার ফারহাজের বলা কথাগুলো মনে পড়ছে। মেঘা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। ড্রয়ার থেকে ফারহাজের দেওয়া নূপুরগুলো নিয়ে আয়নায় তাকাল। সে কি আজ একটু বেশি খুশি? মেঘা নূপুরগুলো নিয়ে বিছানায় গিয়ে বসল। নূপুরগুলো কতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পায়ে পড়ল। নূপুরগুলো পরেই থাকতে ইচ্ছে করছে, খুলতে ইচ্ছে করছে না। আচ্ছা, ফারহাজ ভাইয়া ভার্সিটিতে নামিয়ে দিয়ে যে রেগে রেগে কথা বলল সেটা কেন বলল? আচ্ছা, আমি যে নূপুর খুলে ফেলেছিলাম সেটা কি দেখেছিল, তাই জন্য কি রাগ করেছিল? মেঘা নূপুরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে এত এত প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। ফারহাজ রুম থেকে বের হয়ে মেঘার মা অর্থাৎ জিনিয়া রহমানের রুমে গেলেন। জিনিয়া রহমান মাত্র মাগরিব নামাজ পড়ে কুরআন নিয়ে বসেছেন তেলাওয়াত করতে। দরজার কাছে ফারহাজকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, ফারহাজ, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। কিছু বলবি? ফারহাজ ভিতরে ঢুকে হাঁটু গেড়ে জিনিয়া রহমানের সামনে বসলেন। জিনিয়া রহমান ফারহাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফারহাজ জিনিয়া রহমানের হাত দুটো মুঠো করে ধরে বলল, কাকিমা, আমাকে ছেলে হিসেবে কেমন লাগে? জিনিয়া রহমান অবাক হয়ে বললেন, এ আবার কেমন প্রশ্ন? আহা, যা জিজ্ঞেস করেছি তা আগে বলো। তুই ছেলে হিসেবে অনেক ভালো। তোকে ছেলে হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার ছেলে নেই। তোরাই তো আমার ছেলের মতে। তাহলে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দিবে? অবশ্যই দিব, বল। আমি তোমার মেয়েটাকে চাই। মানে? কি বলছিস? মানে আমি মেঘাকে ভালোবাসি, বিয়ে করতে চাই ওকে। কি বলছিস? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয় কাকিমা? আমি কি মেঘার অযোগ্য? তা নয় কিন্তু। কোনো কিন্তু নয় কাকিমা। তুমি বিশ্বাস করো আমি মেঘাকে ভালো রাখব। ওকে বিন্দুমাত্র কষ্ট পেতে দিব না।
ওর ভালো মন্দের সব দায়িত্ব আমি নিব। একটা আঁচড়ও ওর গায়ে লাগতে দিব না। এটা হয় না বাবা। তোর বাবা মা ভুল বুঝবে। বাড়িতে অশান্তি সৃষ্টি হবে। কোনো অশান্তি সৃষ্টি হবে না। আমার বাবা মাকে আমি চিনি। তাদের আমি বুঝাবো। তুমি শুধু রাজি হয়ে যাও। কাকিমা প্লিজ। মেঘার বাবা কি মানবে? মানবে। এই বাড়িতে মেজো কাকু আমাকে সবচেয়ে বেশি স্নেহ করে, আমাকে ভালোবাসে। আমি জানি মেজো কাকু আমাকে রিজেক্ট করবে না। তবুও আমি তার সাথে কথা বলবো। তুমি শুধু রাজি হয়ে যাও প্লিজ। তোর বাবা মা যদি সায় দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তারা যদি না মানে তাহলে এসব সম্ভব না। তাদেরটা আমি দেখছি। তোমাকে ভাবতে হবে না কাকিমা। এখন আসি। ফারহাজ আর কিছু না বলে রুম থেকে চলে গেল। জিনিয়া রহমান ভাবনায় পড়ে গেলেন। আদৌ কি এসব ঠিক হবে? তিনি মোবাইল টানিয়ে মেঘার বাবাকে কল করলেন। রাত 10টা বাজে। সবাই খেতে বসেছে। খাওয়ার মাঝখানে ফারহাজ বলল, খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বসার ঘরে চলো। আমার কিছু কথা আছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। মেঘা না খেয়ে ভাত নাড়াচাড়া করতে লাগল। তার আর খেতে ইচ্ছে করছে না। মেঘা বোধহয় আন্দাজ করতে পারছে ফারহাজ কি বলবে। আগাম কোনো ঝড়ের আশঙ্কায় মেঘার হঠাৎ ভয় হয়ে লাগল। সে খাবার ছেড়ে উঠে রুমে চলে গেল। ফারহাজ মেঘার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও উঠে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একে একে সবাই এসে বসার ঘরে জড়ো হল। সবার ভিতরে একটা উত্তেজনা কাজ করছে ফারহাজ কি বলে তা শোনার জন্য। মেঘা একটু বসে থেকে হাঁসফাঁস করতে লাগল। সে উঠে চলে যেতে নিলেই ফারহাজ তাকে পিছন থেকে ডেকে বলল, কিরে তুই আবার কোথায় যাচ্ছিস? ফারহাজ, একটু রুমে যাচ্ছিলাম। মেঘা, এখন কোথাও যেতে হবে না। বসো এখানে। ফারহাজ, একটু যাই না প্লিজ। মেঘা। মেঘার অসহায় চাহনি দেখে ফারহাজ আর কিছু বলল না। মেঘা রুম থেকে চলে যেতেই সবাই বলল, কিরে বল কি বলবি? আমি মেঘাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে সবাই বড় বড় চোখ করে ফারহাজের দিকে তাকিয়ে রইল। তা দেখে ফারহাজ বলল, কি হলো? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? ফারহাজের বাবা বললেন, তুমি যা বলছো ভেবে বলছো ফারহাজ? হ্যাঁ বাবা, আমি সম্পূর্ণ ভেবে বলছি। আমি মেঘাকে ভালোবাসি আর বিয়ে করলে ওকেই করব। আশা করি তোমরা আমার সিদ্ধান্তের দাম দিবে। ফারহাজের মা আর বাবা একসাথে বলে উঠলেন, যাক আলহামদুলিল্লাহ। আমরাও চাচ্ছিলাম মেঘা মাকে আমাদের পুত্রবধূ করতে। তোকে আমরা এই কথাটা বলতাম, কিন্তু তুই কিভাবে রিয়েক্ট করবি সেই ভেবে কিছু বলিনি। ঘরের মেয়ে ঘরে থাকবে, আর কি চাই। দুই পরিবার নিজেদের মধ্যে কথা বলে নিল। সবাই অনেক খুশি। ফারহাজ বিজয়ীর হাসি দিয়ে ফায়াজকে ইশারা করল। ফায়াজ ইশারা বুঝে দৌড়ে চলে গেল মেঘাকে ডাকতে। ফায়াজ গিয়ে মেঘাকে ডাকতেই মেঘা ভয়ার্ত গলায় বলল, সবাই আমাকে কেন ডাকছে রে? সবাই প্রচণ্ড রেগে আছে তাই না? মেঘা, হ্যাঁ হ্যাঁ মেঘুপু তুমি চলো, সবাই মনে হচ্ছে তোমাকে মারবে। ফায়াজ, কি বলছিস? আমার ভয় করছে রে মেঘা। তুমি চলো তাড়াতাড়ি। ফায়াজ,
মেঘাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফায়াজ টেনে ওকে বসার ঘরে নিয়ে এলো। মেঘা সবার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অহনা বেগম এসে মেঘা সামনে এসে দাঁড়াল। কাকিমা আসলে। মেঘা: আর কত কাকিমা ডাকবি? এখন থেকে মা ডাকবি, বুঝলি? অহনা। মেঘা চমকে উঠে অহনা বেগমের দিকে তাকাল। সে কিছু বুঝতে পারছে না। অহনা বেগম মুচকি হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার অগোছালো ছেলেটাকে গোছানোর দায়িত্ব তোকে দিলাম আমি। পারবি না? অহনা: কিরে, কিছু বলছিস না যে? তোকে আমরা আমাদের ছেলের বউ হিসেবে চাই। পারবি তো মা আমার সংসারটাকে সামলে রাখতে, একসাথে বেঁধে রাখতে? অহনা। মেঘা কিছু না বলে ওর বাবা মায়ের দিকে তাকাল। তারা মুচকি হেসে তাকে ইশারা করে আশ্বস্ত করল। মেঘাও মুচকি হেসে অহনা বেগমকে বলল, পারবো কাকি। উহু, শুধু মা। মেঘা। মেঘার মা বলার ধরন দেখে অহনা বেগম হেসে মেঘাকে জড়িয়ে ধরলেন। মেঘা আর চোখে তাকিয়ে দেখল ফারহাজ ওর দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দুই পরিবার মিলে ঠিক করল তারা খুব শীঘ্রই মেঘা আর ফারহাজের 4 হাত এক করে দিতে চান। দুই পরিবারের মতামত শেষে ফাইনাল ডিসিশন হলো আগামী শুক্রবার ওদের এনগেজমেন্ট হবে এবং সামনের মাসের প্রথম সপ্তাহ ওদের বিয়ে। কেটে গেছে 2 দিন। আর শুক্রবার রেখার বিয়ে। সকাল থেকে মেঘার উত্তেজনা দেখে মনে হচ্ছে বিয়েটা রেখায় নয়, যেন ওর। রেখার বিয়েতে কি পরে যাবে, কিভাবে সাজলে ওকে সুন্দর লাগবে, এসব নিয়ে আলোচনা করতে করতে বাড়ির সবার মাথা খারাপ করে দিচ্ছে। ফারহাজ বসে বসে মেঘাকে পর্যবেক্ষণ করছে কিন্তু কিছু বলছে না। শেষমেশ একটা নীল রঙের স্টোনের কাজ করা শাড়ি পরেছে। দুহাত ভর্তি কাচের নীল চুড়ি, কানের স্টোনের বড় ঝুমকো, মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর কোমর পর্যন্ত লম্বা চুলগুলো খোলা। বেশ মায়াবী লাগছে মেঘাকে। মেঘা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে সবার সামনে আসলো। ফারহাজ ওকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেঘা ফারহাজের দিকে তাকিয়ে দেখল ফারহাজ ওর দিকেই তাকিয়ে আছে। ফারহাজের চাহনি দেখে মেঘা লজ্জায় নুইয়ে পড়ছে। ফায়াজ গিয়ে ফারহাজকে আলতো করে অক্কা দিয়ে বলল, দেখার সময় অনেক পাবি ভাই, এখন চোখ নামা, বড়রা আছে। ফারহাজ একবার ফায়াজের দিকে তাকিয়ে সোজা হয়ে বসল। ফারহাজের অবস্থা দেখে ফায়াজ মিটমিট করে হাসতে লাগল। মেঘা যাওয়ার জন্য প্রস্তুত হতেই অহনা বেগম এসে ফারহাজকে বললেন, ফারহাজ, তুই মেঘাকে ছেড়ে দিয়ে আয়। ফারহাজও কোনো আপত্তি না করে মেঘাকে নিয়ে বেরিয়ে পড়ল। বাইক নিয়ে তারা গন্তব্যের দিকে ছুটে চলেছে। ফারহাজ একটু পর পর লুকিং গ্লাসে মেঘাকে দেখছে। তা দেখে মেঘা বলল, এ কসি ডে এন্ড করার শখ আছে বুঝি? মেঘা: কেন? ফারহাজ: একটু পর পর এভাবে লুকিং গ্লাসে আমাকে দেখলে কসি ডে এন্ড করবে না? মেঘা: পিছনে এত কিউট একটা মেয়ে বসে থাকলে কি চোখ অন্য কোথাও যায়? ফারহাজ: ইমপ্রেস করার চেষ্টা। মেঘা: তুই কি ইমপ্রেস না? ফারহাজ: তোমার মনে হয় আমি ইমপ্রেস? মেঘা: আমার তো মনে হয় তুই আমার ভালোবাসায় ঘায়েল হয়ে গেছিস। ফারহাজ। মেঘা কিছু না বলে লজ্জায় চুপ করে বসে রইল। এখন চুপ কেন? ফারহাজ: উফ, চুপ করে বাইক চালাও তো। এত কথা বলো কেন? মেঘা: আমার ইচ্ছে হয়েছে, আমি কথা বলছি। তুই চুপ করে শোন। ফারহাজ: আমি কি শুনতে বাধ্য? মেঘা: বাধ্য না বলতে চাচ্ছিস? ফারহাজ: বাধ্য কিভাবে?
আমি কি তোমার বউ নাকি? মেঘা: আর কিছুদিনের অপেক্ষা, তারপরই সব অপেক্ষার অবসান ঘটিয়ে তোকে আমার মনের সাথে সাথে ঘরের রানীও করে নিব। ফারহাজ: মেঘা মুচকি হেসে লুকিং গ্লাসে ফারহাজের দিকে তাকিয়ে রইল। মেঘবতী: ফারহাজ: মেঘা, আই লাভ ইউ। ফারহাজ: তুমি কি ইংলিশ ম্যান? মেঘা: মানে? ফারহাজ: মানে আই লাভ ইউ কথাটার বাংলা মানে কি? মেঘা: ভালোবাসি। ফারহাজ: তাহলে বাংলায় বলতে পারো না? মেঘা: ফারহাজ মুচকি হেসে বলল, তুই বাংলায় শুনতে চাস? ফারহাজ: ঠিক তা নয়। আসলে ভালোবাসি শব্দটার মধ্যে যেই অনুভূতি মিশানো আছে সেটা আই লাভ ইউ কথাটার মধ্যে নেই। হতে পারে থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড আই লাভ ইউ, তবে ভালোবাসি শব্দটা বললে মনের মধ্যে একটা আলাদা রকম প্রশান্তি পাওয়া যায়। সবাই তো আই লাভ ইউ বলে, তুমি না হয় একটু ব্যতিক্রম হলে। ভালোবাসি শব্দটা খ্যাত মনে হলেও এই শব্দটার মধ্যেই আসল ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। বুঝলে? মেঘা: জি বুঝলাম মহারানী। ফারহাজ: ফারহাজ আর মেঘা খুনসুটি করতে করতে নিজেদের গন্তব্যে চলে গেল। মেঘা বাইক নেমে ভিতরে যাওয়ার পা বাড়াতেই আবার উল্টো ঘুরে ফারহাজের দিকে তাকিয়ে দেখল ফারহাজ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘা আবার ফারহাজের সামনে এসে বলল, তুমি ভিতরে যাবে না? মেঘা: তোর বান্ধবীর বিয়ে আমি গিয়ে কি করব? ফারহাজ: এমন একটা ভাব করছো রেখা মনে হয় তোমাকে চিনে না। মেঘা: চিনে কিন্তু। ফারহাজ: কোনো কিন্তু নয়, তুমি আসো আমার সাথে। মেঘা: ফারহাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেঘা জোর করে ওকে নিয়ে ভিতরে চলে গেল। মেঘার সাথে ফারহাজকে দেখে রেখাও অনেক খুশি হল। সারাদিন আনন্দ করতে করতে রেখার বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল, বরযাত্রীরাও এসে গেছে। মেঘা রেখার সাথে কথা বলে ফারহাজের কাছে আসতে নিয়ে দেখে ফারহাজকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মেয়েরা চোখ দিয়েই গিলে খাচ্ছে। তা দেখে মেঘা প্রচণ্ড ক্ষেপে গেল। সে হনহন করে ফারহাজের সামনে এসে একবার মেয়েগুলোর দিকে একবার ফারহাজের দিকে রাগী চোখে তাকাচ্ছে। হঠাৎ মেঘার এমন দৃষ্টি দেখে ফারহাজ ভড়কে গেল। সেও মেঘার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই মেয়েগুলোকে দেখতে পেল। ফারহাজ যা বোঝার বুঝে গেল, তবুও না বোঝার ভান করে দাঁড়িয়ে রইল। মেঘা কোনো কথা না বলে ফারহাজের হাত ধরে টানতে টানতে বিয়ে বাড়ি থেকে নিয়ে যেতে লাগল। ফারহাজ বলল, কিরে এভাবে আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? ফারহাজ: বাসায়। মেঘা: এত তাড়াতাড়ি? এখনো তো রেখার বিদায় হয়নি। ফারহাজ: মেঘা ফারহাজকে বাইকের সামনে এনে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন তোমার কি আরও বিয়েতে থাকতে ইচ্ছে করছে নাকি? মেঘা: বিয়েতে যখন এসেছি শেষ পর্যন্ত থাকব না। ফারহাজ: বিয়েতে থাকবে নাকি ওই মেয়েগুলোর সামনে থাকবে? মেঘা: ফারহাজ অবাক হওয়ার ভান করে বলল, কোন মেয়ে? ফারহাজ: ওহ আচ্ছা, এখন তুমি কিছুই জানো না। তোমার থেকে একটু দূরে দাঁড়িয়ে যে তোমাকে কিছু মেয়ে দেখছিল সেটা তুমি দেখোনি? মেঘা: কই না তো। ফারহাজ: তুমি দেখেছ তাও ইচ্ছে করে দাঁড়িয়েছিলে, আমি বুঝি সব বুঝি। মেঘা: মেয়েগুলো যদি আমাকে দেখেও থাকে তাতে তোর কি? ফারহাজ: আমার কি মানে? ও হ্যাঁ বুঝি তো, এখন আমার কিছুই না। মেঘা: বাই এভনি চান্স তুই কি জেলাস? ফারহাজ: আমি জেলাস হতে যাব কেন? মেঘা: তাহলে তুই আমাকে বিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসলি কেন? ফারহাজ: এত কিছু জানি না। তুমি বাইক স্টার্ট দিবে নাকি আমি রিকশা নিয়ে চলে যাব? মেঘা:
আচ্ছা বাবা, এত রাগ করতে হবে না। কিন্তু রেখাকে বলে তো আয় তুই চলে যাচ্ছিস। ফারহাজ: আমি ফোন করে পরে বলে দিব। মেঘা: ফারহাজ আর কথা না বাড়িয়ে মেঘাকে নিয়ে বাড়ি চলে এলো। দেখতে দেখতে ফারহাজ আর মেঘার এনগেজমেন্ট হয়ে গেছে। আজ ওদের বিয়ের দিন। ফারহাজ শরীয়ত মোতাবেক বিয়ে করতে চায়। ও তো সাজগোজ জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে করতে চায় না। ইসলামের মধ্যে বিয়েতে অত টাকা পয়সা খরচ না করে মসজিদে খুরমা বিতরণ করে ঘরোয়া পরিবেশে বিয়ে দেওয়ার কথা বলা আছে। ফারহাজের এই সিদ্ধান্তকে সবাই সম্মান করেছে। মসজিদে গিয়েই ওদের বিয়ে পড়ানো হয়েছে। মেঘা লাল রঙের একটা বেনারসি শাড়ি পরেছে আর হালকা কিছু গয়না। মুখে কোনো কৃত্রিম মেকআপের ছোঁয়া নেই। মেঘাকে এভাবেই বেশি সুন্দর লাগছে। বর বউকে পাশাপাশি সোফায় বসিয়ে রাখা হয়েছে। ফারহাজ আর চোখে বারবার মেঘার দিকে তাকাচ্ছে। নিজ আত্মীয় আর এলাকার কিছু মানুষ ছাড়া তেমন কাউকে বিয়েতে বলেনি। সবার সাথে আনন্দ করতে করতে রাত 10টায় কাজিনরা মিলে মেঘাকে নিয়ে গিয়ে ফারহাজের রুমে ফুলে সজ্জিত খাটের মাঝখানে বসিয়ে দিয়ে এসেছে। মেঘা বসে বসে নিজের জীবনের সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে পড়ল। জীবনটা কোথা থেকে কোথায় এসে দাঁড়ালো। এতদিন ছিল কারো মেয়ে, এখন হয়ে গেল কারো বউ। জীবনের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে এসে গেছে। দায়িত্ব অনেক বেড়ে গেল। তাকে সব দিক সমানভাবে তাল মিলিয়ে চলতে হবে। এসব ভাবছিল, হঠাৎ ফোনে মেসেজ টোন বেজে উঠল। মেঘা ফোনটা হাতে নিয়ে দেখল ফারহাজ মেসেজ করেছে। মেঘা মেসেজটা ওপেন করে দেখল তাতে লেখা 5 মিনিটের মধ্যে ছাদে আয়। মেঘা অবাক হয়ে মেসেজটার দিকে তাকিয়ে রইল। এত রাতে ঘরে না এসে ছাদে কি? মেঘা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5 মিনিটের মধ্যে 2 মিনিট অলরেডি শেষ। মেঘা তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজা আস্তে করে খুলে মাথা বের করে উকিঝুঁকি দিয়ে দেখতে লাগল বাহিরে কেউ আছে কিনা। বসার ঘরে কেউ নেই দেখে মেঘা ঘর থেকে বের হয়ে মেইন গেটের কাছে আসতেই হঠাৎ পিছন থেকে ফায়াজ বলে উঠল, ও ও ও মেঘুপুথুরি ভাবি, এত রাতে কই যাচ্ছ? ফায়াজ: মেঘা মুখ কুঁচকে বলল, ওই আস্তে কথা বল। এত জোরে বলিস কেন? বড় চলে আসবে তো। মেঘা: আচ্ছা আচ্ছা, এখন বলো কোথায় যাচ্ছ? ফায়াজ: তুই আর তোর ভাই আমাকে যা লি এমা র লি। তোর ভাই ছাদে যেতে বলেছে। মেঘা: ওহ আচ্ছা, যাও যাও। এটুকু বলেই ফায়াজ মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। মেঘাও ধীরে পায়ে ছাদে উঠতে লাগল। ছাদে এসে দেখল দরজা লাগানো। মেঘা ভ্রু কুঁচকে মনে মনে বলল, আমাকে ছাদে আসতে বলে উনি আবার কোথায় চলে গেল। মেঘা ছাদের দরজায় হালকা একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল, কিন্তু চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছু দেখা যাচ্ছে না। মেঘা ভিতরে ঢুকতেই উপর থেকে গোলাপের পাপড়ির বৃষ্টি হতে লাগল আর সাথে সাথে চারদিকে আলো জ্বলে উঠল। মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। চারদিকে চোখ বুলিয়ে দেখল পুরো ছাদ লাভ শেইপের বেলুন দিয়ে সাজানো। ছাদের মাঝখানে একটা টেবিল রাখা আর তার উপর কেক। মেঘা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে টেবিল পর্যন্ত গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে একটা রাস্তা তৈরি করা। হঠাৎ আকাশে চোখ পড়তেই মেঘা দেখল আকাশে কতগুলো লাভ শেইপের বেলুন দিয়ে ভালোবাসি শব্দটা লেখা। মেঘা এসব দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। মেঘা ধীর পায়ে টেবিলের সামনে যেতেই হঠাৎ পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে মেঘার ঘোর কাটল। ফারহাজের স্পর্শ বুঝতে পেরেই মেঘা চোখ বন্ধ করে ফেলল। ফারহাজ মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরে মেঘার কাঁধে মাথা রেখে বলল, কেমন লাগলো সারপ্রাইজ মেঘবতী? ফারহাজ: কথা বলবি না? ফারহাজ: কি বলবো? মেঘা:
যা জিজ্ঞেস করলাম। ফারহাজ: এত কিছু কখন করলে? মেঘা: তোর এত কিছু জেনে কাজ কি? আজ আমি আমার ভালোবাসাকে সারা জীবনের জন্য নিজের করে নিলাম, তার জন্য একটু সেলিব্রেট করব না? ফারহাজ: আচ্ছা, এবার কেকটা কাট তাড়াতাড়ি। মেঘা আর ফারহাজ দুজনে মিলে কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। মেঘা ফারহাজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহাজের যত দেখছে তত অবাক হচ্ছে। এভাবেও বুঝি কাউকে এতটা ভালোবাসা যায়? ফারহাজ মেঘার দিকে তাকিয়ে দেখল মেঘা ওর দিকেই তাকিয়ে আছে, তা দেখে ফারহাজ বলল, কিরে, এভাবে কি দেখছিস? ফারহাজ: তোমাকে। মেঘা: ফারহাজ ভ্রু নাচিয়ে বলল, কিরে, তোর কি প্রেম প্রেম পাচ্ছে? ফারহাজ: ধ্যাঃ তো। মেঘা: মেঘবতী। ফারহাজ: বলো। মেঘা: ভালোবাসি। ফারহাজ: এত ভালোবাসো? মেঘা: তোর সন্দেহ আছে কোন? ফারহাজ: কবে থেকে এত ভালোবাসো? মেঘা: তা তো জানি না, তবে ছোট থেকেই তোর প্রতি আমার আলাদা একটা টান ছিল। কিন্তু কিসের টান আমি বুঝতাম না। তুই অসুস্থ হলে আমি অস্থির হয়ে উঠতাম। তোকে এক পলক দেখার জন্য আমি অপেক্ষা করতাম। কেন করতাম জানি না। যত বড় হতে থাকলাম তত বুঝতে পারলাম তুই আমার জীবনে আসলে কি। আমার প্রয়োজন তোকে। তোকে আমি ভালোবাসি। ভালোবাসার প্রকাশ কিভাবে করতে হয় আমি জানি না। প্রতি মুহূর্তে কাউকে মিস করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোকে ভালোবাসি। প্রতি মুহূর্তে কারো শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোকে ভালোবাসি। তুই একটু ভালোবেসে আমায় আগলে রাখো, আমি পৃথিবীর সব ভালোবাসা তোর কাছে এনে দিব। আমায় ভালোবেসে বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবি মেঘু। ফারহাজ: মেঘার চোখ ছলছল করছে। এত ভালোবাসাও বুঝি তার ভাগ্যে ছিল? মেঘা কিছু না বলে ফারহাজকে শক্ত করে জড়িয়ে ধরল। ফারহাজ বিজয়ীর হাসি দিয়ে মেঘার চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলল, আমার উত্তর আমি পেয়ে গেছি। এইটুকু বলে ফারহাজও মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ঠিক তখনই ওদের ভালোবাসার সাক্ষী হতে ভূপৃষ্ঠ কাঁপিয়ে আকাশ থেকে ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির প্রতিটা ফোঁটা ওদের দুজনকে ছুঁয়ে দিয়ে ওদের ভালোবাসাময় মুহূর্তটা উপভোগ করছে। বৃষ্টির সাথে সাথে আমরাও ওদের দুষ্টু মিষ্টি প্রেমময় সিক্ত অনুভূতির সাক্ষী হয়ে রইলাম। সমাপ্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন।